নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আরও একবার নতুন এপিসোডে একটি নতুন ভয়ের গল্পে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। আজ আপনি শুনতে চলেছেন লেখিকা রনিতা ঘোষের কলমে এক হাড় হিম করা গ্রাম বাংলার ভূতের গল্প, ঝড়খালি জঙ্গলের প্রেতাত্মা। তবে বিশেষভাবে মনে রাখবেন, আজকে যে গল্পটি আপনাদের সামনে উপস্থিত করতে চলেছি সেটি সম্পূর্ণরূপে কাল্পনিক এবং বিনোদনের জন্য নির্মিত। দয়া করে কেউ কিন্তু গল্পের সঙ্গে বাস্তবতার কোনো মিল খুঁজতে যাবেন না। তাহলে চলুন শুরু করা যাক। আমাদের আগের এপিসোডে যারা সঠিক উত্তর দিয়ে কমেন্ট করেছিলেন তাদের নাম আমি আজকের গল্পের শেষে ঘোষণা করব, এবং প্রত্যেকবারের মতো আজও গল্পের শেষে থাকছে একটি বিশেষ প্রশ্ন। সেই প্রশ্নের সঠিক উত্তর, আপনার নাম এবং আপনি কোন জায়গা থেকে গল্পটি শুনছেন সেটি মেনশন করে কমেন্টে লিখতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। শুরু হচ্ছে লেখিকা রনিতা ঘোষের কলমে ঝড়খালি জঙ্গলের প্রেতাত্মা। সে অনেক বছর আগের কথা। ঝড়খালি নামের একটা প্রত্যন্ত গ্রাম, যা প্রকৃতির কোলে নিবিড় নিস্তব্ধতায় ঘেরা। গ্রামের এক প্রান্তে রয়েছে বিস্তীর্ণ শালবন, তার পাশ দিয়ে বয়ে চলেছে এক রহস্যময় নদী। নদীর নাম নিশিমালা। সেই নদীর গর্জন রাতের নিস্তব্ধতা ভেদ করে যেন কোনো অশরীরীর সাপ মন্ত্রের মতো বাজত। জঙ্গলের গভীরে ছিল এক প্রাচীন কালী মন্দির। এককালে যেখানে ছিল ভক্তদের ভিড়, দীপাবলির আলোকমালা আর ঘণ্টার ধ্বনি, আজ সেখানে শুধুই নীরবতার রাজত্ব। মন্দিরটি এখন ধ্বংসপ্রায়, পরিত্যক্ত। তবে কথিত আছে একসময় এই দেবী ছিলেন বড়ই জাগ্রত। ভক্তরা মানত করলে কখনোই খালি হাতে ফিরতেন না। কিন্তু এই গ্রামের এক অশুভ ইতিহাসও ছিল, যেটা ছিল নিশিমালা নদীকে কেন্দ্র করে। লোকমুখে প্রচলিত ছিল যে ওই নদীর ধারে যে যায় সে নাকি আর ফিরে আসে না। বিশেষত অমাবস্যা বা পূর্ণিমার রাতে ওই নদীর জল নাকি রক্তের মতো লাল হয়ে ওঠে, আর তার সঙ্গে জেগে ওঠে এক অতৃপ্ত আত্মার অভিশাপ। সময়টা 2018 সালের মে মাস। প্রচণ্ড দাবদাহে সমগ্র গ্রাম যেন একটা জ্বলন্ত চুল্লি। দুপুরের রোদে পাখিরাও যেন স্তব্ধ। এমনই একদিনে 5 জন কাঠুরে শালবনে কাঠ সংগ্রহের জন্য রওনা হয়। জঙ্গলের গাঢ় ছায়া দেখে তারা একটু স্বস্তি পায়, কিন্তু তখনও তারা জানত না এটি তাদের জীবনের শেষ যাত্রা। সেই রাতেই আতঙ্ক ছড়িয়ে পড়ল গোটা গ্রামে। সন্ধ্যা গড়িয়ে রাত হলেও কাঠুরেরা কেউই আর ফিরল না। প্রথমে পরিবার, পরে গোটা গ্রাম, সবাই মিলে তাদের খুঁজতে বের হলো, কিন্তু কোথাও কোনো চিহ্ন নেই। এরপর 3 দিন এক ভয়াবহ দৃশ্যের সাক্ষী হল গোটা গ্রামবাসীরা। নিশিমালা নদীর জলে একে একে ভেসে উঠল 5টি বিকৃত মৃতদেহ। যারা দেখেছিল তারা চোখ বন্ধ করেও সেই বিভীষিকার দৃশ্য ভুলতে পারেনি। মৃতদেহগুলোর সর্বাঙ্গে গভীর ক্ষত, যেন কোনো ধারালো নখের আঁচড়ে ছিন্ন ভিন্ন করে দেওয়া হয়েছে। তাদের মুখ ছিল বিকৃত, চোখ দুটি যেন কোটর থেকে ঠিকরে বেরিয়ে এসেছে। যেন মৃত্যুর আগেই তারা এমন কিছু দেখেছিল যা কল্পনা করা যায় না। সেদিন গ্রামের বৃদ্ধেরা কাঁপা কাঁপা কণ্ঠে শুধু একটা কথাই বলেছিলেন, নিশিমালা আবার রক্ত চাইছে। গ্রামের মানুষ আজও বিশ্বাস করে নিশিমালা নদী এক অভিশপ্ত আত্মার আশ্রয়স্থল। কেউ যদি ভুল করেও তার তীর ছুঁয়ে ফেলে তবে সে আর কোনোদিন জীবিত ফিরে আসে না। আজও পূর্ণিমা বা অমাবস্যার রাতে নদীর ধার দিয়ে হাঁটলে শোনা যায় চাপা গোঙানির শব্দ। জল থেকে ভেসে আসে একটা বিস্বাদ দুর্গন্ধ, আর বাতাসে যেন একটা অদৃশ্য ফিসফিসানি। কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক
সৌরভ সেন বদলি হয়ে এলেন ঝড়খালি গ্রামে। শহরের অভিজাত পরিবেশ থেকে এই প্রত্যন্ত অঞ্চলে তার আগমন যেন একেবারেই অপ্রত্যাশিত, কিন্তু কর্তব্যের প্রতি তার নিষ্ঠা আর ন্যায়ের প্রতি অবিচল নিষ্ঠুরতা এসব তাকে সেখানে টেনে নিয়ে যেতে পারে অনায়াসেই। অত্যন্ত যুক্তিবাদী ও বাস্তববাদী মানুষ তিনি। ভূত, প্রেত, অভিশাপ, কুসংস্কার এসবের মধ্যে যে এক বিন্দু সত্য থাকতে পারে তা তিনি এক মুহূর্তের জন্য বিশ্বাস করেন না, বরং যে কোনো রহস্যের পেছনে লুকিয়ে থাকা বাস্তব সত্যকে উদ্ঘাটন করাটাই তার একমাত্র লক্ষ্য। এই গ্রামের কাঠুরিয়াদের ভয়ঙ্কর মৃত্যু তাকে ভাবিয়ে তুলেছিল। 5 জন যুবকের পচা গলা মৃতদেহ যখন নিশিমালার জলে ভেসে উঠেছিল তখন গোটা গ্রাম স্তব্ধ হয়ে গিয়েছিল ভয়ে। কিন্তু সৌরভ সেন না, তিনি বিন্দুমাত্র বিচলিত হননি। তার মনে একটাই সংকল্প, এই হত্যাকাণ্ডের আসল সত্য উদ্ঘাটন করতে হবে। যতক্ষণ না সেই সত্যের নাগাল পাওয়া যাচ্ছে তিনি পিছু হটবেন না কিছুতেই। তাই তিনি তার ফোর্স নিয়ে ওই জঙ্গলের ভেতর তাঁবু খাটিয়ে পাহারা দিতে শুরু করলেন। মন্দিরের সামনেও কয়েকজন কনস্টেবলকে পাহারায় রাখা হলো। সকালবেলা প্রখর রোদ্দুরের মধ্যেই তিনি একাই পা বাড়ালেন জঙ্গলের দিকে। ঘন সবুজ অরণ্য, বাতাসটা ভারী, কোথাও যেন অলক্ষ্যে কিছু একটা লুকিয়ে আছে এমনই একটা অনুভূতি দিচ্ছিল চারিদিক। সৌরভ সেন এই জঙ্গলের আনাচে কানাচে ঘুরে দেখতে লাগলেন। একসময় একটা মন্দিরের সামনে পৌঁছলেন। শতাব্দী প্রাচীন সেই কালী মন্দির, যা এখন প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়ে দাঁড়িয়ে আছে। ভাঙা প্রাচীর, ফাটল ধরা গম্বুজ আর সারা মন্দির জুড়ে গাছের শেকড়, সঙ্গে মাটির আস্তরণ যেন একটা অলৌকিক আবেশ তৈরি করেছে। কিন্তু সেদিন একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করেছিলেন তিনি। গ্রামের লোকজন তাকে জঙ্গলে ঢুকতে দেখে চুপ হয়ে গিয়েছিল। কেউ কেউ কৌতূহলী দৃষ্টিতে চেয়েছিল তার দিকে, আবার কেউ কেউ চোখ নামিয়ে নিয়েছিল। এক বৃদ্ধ ব্যক্তি এগিয়ে এসে অনুনয় করতে করতে বললেন, পুলিশ সাহেব, দয়া করে এই অভিশপ্ত বন থেকে ফিরে যান। এই মন্দির, এ নদী, এই সবই অভিশপ্ত। বহু বছর আগে এক মরণ পিশাচের অভিশাপ পড়েছে এই অঞ্চলে। যারাই এখানে যায় তারাই আর ফিরে আসে না। সৌরভ সেন বৃদ্ধের কথা শুনে মৃদু হাসলেন। তার চোখে মুখে কিঞ্চিত বিদ্রুপের ছাপ ফুটে উঠল। বলল, মশাই, ভূত প্রেতে আমি বিশ্বাস করি না। এই কুসংস্কার আপনাদের কাছেই রাখুন। এখানে নিশ্চয়ই কোনো চোরা কারবারি বা দুষ্কৃতী চক্র কাজ করছে। আমি আমার তদন্ত চালিয়ে যাব, আপনাদের চিন্তা করার কিছু নেই। এরপরই তিনি তার পুরো ফোর্স নিয়ে জঙ্গলের ভিতর তাঁবু খাটিয়েছিলেন। কিছু কনস্টেবলকে মন্দিরের সামনে পাহারায় রাখার নির্দেশ দিয়েছিলেন। এই মন্দিরে কোনো গোপন রহস্য আছে কিনা সেটা খুঁজে বের করাটাই এখন তার লক্ষ্য। সেদিন সকালবেলায় তিনি একাই বের হলেন আবার জঙ্গলের গভীরে তদন্ত চালাতে। হাঁটতে হাঁটতে চলে এলেন নিশিমালা নদীর তীরে। চারিদিকে নিস্তব্ধতা, শুধু নদীর কলকল শব্দ কানে আসছে। হঠাৎই তাঁর চোখ পড়ল ভিজে কাদামাটির উপর পায়ের ছাপের দিকে। একটু ঝুঁকে লক্ষ্য করলেন তিনি। কি এটা? না, এটি কোনো সাধারণ পায়ের ছাপ নয়। দুটি আলাদা ছাপ। একটি ছিল বড়, কোনো প্রাপ্তবয়স্ক মানুষের, আরেকটি ছোট, যেন একটি শিশুর। স্ট্রেঞ্জ, বাচ্চার পায়ের ছাপ এখানে এলো কিভাবে? সন্দেহ দানা বাঁধতে শুরু করল। তিনি আরো কিছু দূর এগিয়ে গেলেন নদীর পাড় ধরে। কিছুক্ষণ হাঁটার পর মাটিতে পড়ে থাকা একটা পুরনো মাটির প্রদীপ দেখতে পেলেন। সেটাকে পুরনো বলা ভুল। হাতে তুলে নিয়ে দেখলেন প্রদীপটি আধ ভাঙা, কিন্তু কালো কালি আর পোড়া তেলের দাগ এখনো স্পষ্ট বোঝা যাচ্ছে। গতকাল রাতে এখানে প্রদীপ জ্বালানো হয়েছে।
তবে কে? মনে মনে তার সন্দেহ দৃঢ় হতে লাগল। এখানে নিশ্চয়ই কেউ আছে। কেউ তো এই নদীর ধারে নিয়মিত আসে। এই পুরো ভৌতিক কাহিনীর আড়ালে কোথাও একটা বড় চক্রান্ত লুকিয়ে আছে। এটা যদি শুধু ভূতের কাণ্ড হতো তবে এখানে মানুষের পায়ের ছাপ থাকবে কেন? সৌরভ সেন নিশ্চিত হলেন এটা কোনো গোপন দুষ্কৃতী চক্রের কাজ। এই জঙ্গল, নদী, পরিত্যক্ত মন্দির সবই হয়তো কোনো বড় পাচার চক্রের জন্য আদর্শ ঘাঁটি। হয়তো কাঠ, মধু, মূল্যবান ভেষজ চুরি করে পাচার করা হয় এখান থেকে। কিন্তু সত্যি কি এটা শুধু চোরা কারবারিদের ষড়যন্ত্র, নাকি এর গভীরে লুকিয়ে আছে কোনো অতি প্রাকৃত শক্তির অস্তিত্ব? সৌরভ সেন বুঝতে পারলেন তিনি সত্যের খুব কাছাকাছি চলে এসেছেন, কিন্তু সত্য উন্মোচনের পথে কি তিনি নিজেই কোনো অশুভ শক্তির শিকার হতে চলেছেন? সৌরভ সেনের দল নিশিমালা নদীর ধারে ক্যাম্প গেড়েছিল। প্রথম 2 রাত নিঃশব্দে কেটে গেলেও তৃতীয় রাতে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটল। রাত তখন গভীর। ক্যাম্পের সব কিছু নিস্তব্ধ। শুধু ঝিঁঝি পোকার ডাক আর হালকা বাতাসের শোঁ শোঁ শব্দ ছাড়া চারিদিকে কোনো প্রাণের অস্তিত্ব নেই। এক কনস্টেবল, হরিহর ঘোষ, প্রকৃতির ডাকে সাড়া দিতে তাঁবুর বাইরে বেরিয়েছিল, কিন্তু মিনিট 10 পেরিয়ে গেলেও সে আর ফিরে এলো না। তখনই হঠাৎ বাতাসে ভেসে এলো এক নারীর করুণ ক্রন্দন। সেই কান্নার শব্দ এতটাই বেদনাদায়ক আর অস্বাভাবিক ছিল যে ক্যাম্পের পাহারায় থাকা কনস্টেবলরা আতঙ্কে কাঁপতে লাগলো। কিছুক্ষণ পর কান্নার শব্দটা মিলিয়ে গেল, আর ঠিক তখনই শোনা গেল একটা ভারী আওয়াজ, যেন কিছু একটা ধপ করে পড়ে গেল নদীর ধারে। সৌরভ সেন সঙ্গে সঙ্গে টর্চ হাতে নিয়ে দৌড়ে গেলেন সেইখানে। তার পিছনে ছুটল কয়েকজন কনস্টেবল। তারা নদীর ধারে গিয়ে যা দেখল তাতে শিউরে উঠল সবাই। কি অবস্থা? হরিহর ঘোষ এখানে পড়ে আছে কেন? হরিহর ঘোষ মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে। তার পুরো শরীর রক্তে মাখামাখি। তার হাত, মুখ, গলা সবকিছু যেন ধারালো নখের আঁচড়ে ক্ষত বিক্ষত। অথচ আশ্চর্যের বিষয়, কেউ তাকে আহত হতে দেখেনি, কেউ কোনো চিৎকারও শোনেনি তার। দ্রুত তাকে ক্যাম্পে ফিরিয়ে আনা হলো। সেবা শুশ্রূষার পর যখন তার জ্ঞান ফিরল, তখন দেখা গেল আরও একটি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। হরিহর ঘোষ বাক শক্তি হারিয়ে ফেলেছে। সে একেবারে নির্বাক। মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না, শুধু বিস্ফারিত চোখে চারপাশের লোকজনদের দিকে চেয়ে থাকছে, যেন কোনো ভয়াবহ দৃশ্য এখনো তার মানসপটে ভেসে উঠেছে। তার আচরণও একেবারে বদলে গেছে। সবসময় ভয়ে ভয়ে থাকছে, মাঝে মাঝে যেন শিউরে উঠছে, আর অদৃশ্য কোনো কিছুর উপস্থিতি অনুভব করে যেন আতঙ্কিত হয়ে পড়ছে। এই ঘটনার পর তাকে কয়েকদিনের জন্য বিশ্রাম দেওয়া হলো, কিন্তু সৌরভ সেন বুঝতে পারলেন এখানে কিছু একটা গভীর রহস্য লুকিয়ে আছে। পরদিন রাতে সৌরভ সেন নিজের তাঁবুর বাইরে পায়চারি করছিলেন। তার মন বিচলিত, মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে নানান প্রশ্ন। এমন সময় তার চোখ পড়ল নদীর ধারে একটা যেন আলোর রেখা। সেই আলো ধীরে ধীরে নদীর জলে কাঁপছে, যেন কেউ সেখানে কোনো প্রদীপ জেলে রেখেছে। সৌরভ সেন দ্রুত তার সহকর্মীদের ডাকলেন। সকলে তড়িঘড়ি অস্ত্র নিয়ে সেই আলোর উৎসের দিকে এগিয়ে গেল, কিন্তু তারা সেখানে পৌঁছানোর আগেই আলোটি কোথায় যেন মিলিয়ে গেছে, যেন কখনো ছিলই না।
চারিদিকে শুধু নদীর জলের কলকল শব্দ আর বাতাসের শোঁ শোঁ শব্দ আর এক রহস্যময় নিস্তব্ধতা। তবে এত কিছুর পরেও সৌরভ সেন ভীত হলেন না, বরং পরদিন সকালে তিনি একা অভিশপ্ত কালী মন্দিরের দিকে রওনা দিলেন। মন্দিরের ধ্বংসস্তূপে ঘুরতে ঘুরতে হঠাৎই তার নজর পড়ল একটি ঝোপের দিকে। সেখানে কোষ্ঠী পাথরের একটি পুরনো কালী মূর্তি পড়ে আছে। মূর্তিটির চারপাশে ছাই ছড়িয়ে আছে। তিনি সেটি হাতে তুলে নিতেই চমকে উঠলেন। মূর্তিটির সারা গায়ে লেগে আছে শুকনো রক্তের দাগ। তিনি আরো 2 পা এগিয়ে গেলেন। তখনই তার চোখ পড়ল একটি কাঠের স্থাপনার উপর। একটি হাড়ি কাঠ। হাড়ি কাঠের গায়েও লেগে আছে চাপ চাপ রক্ত। সবকিছু দেখে মনে হচ্ছে এখানে একসময় বলি প্রথা প্রচলিত ছিল। কিন্তু কত বছর আগে, আর এখন এখানে কে আসে? আরো 2টো রাত তারা ক্যাম্পে কাটালেন, কিন্তু কোনো কিনারা করতে না পেরে সিদ্ধান্ত নিলেন আপাতত জঙ্গল ছেড়ে ফিরতে হবে। জঙ্গলের অদ্ভুত সব ঘটনার সম্মুখীন হয়ে এবং তার কোনো ব্যাখ্যা না পেয়ে সৌরভ সেন এবার সত্যি দুশ্চিন্তায় পড়লেন। তিনি ভাবতে লাগলেন এই গ্রামে এমন কি ইতিহাস লুকিয়ে আছে যার জন্য নদীর ধারে যেতে বারণ করা হয়। একদিন অফিস থেকে ফেরার সময় তার দেখা হয়ে গেল ওই গ্রামেরই একজন বৃদ্ধের সাথে। তিনিও এখানে আসার আগে সৌরভকে বারণ করেছিলেন, সাবধান করেছিলেন। সৌরভ সেন এবার বৃদ্ধকে অনুরোধ করে বললেন, আচ্ছা, দয়া করে আমাকে আপনাদের গ্রামের ইতিহাসটা সম্পর্কে কিছু বলতে পারবেন? আপনি পুরনো লোক, হয়তো আপনি ভালো জানবেন, তাই আপনাকে জিজ্ঞেস করলাম। আসলে আমি জানতে চাই এখানে কি ঘটেছিল। বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বললেন, আজ থেকে বহু বছর আগে এই গ্রামের নিশিমালা নামে এক মেয়ে ছিল। জানিস সই, মাঝে মাঝে ইচ্ছে করে এই নদীর জলে ডুবে নিজেকে শেষ করে দিই। সন্তানের জন্ম দিতে না পারলে মনে হয় মেয়েদের এই সংসারে বেঁচে থাকার কোনো অধিকার নেই। অমন কথা বলিস না সই। এই সংসারে মেয়েদের অনেক যন্ত্রণা মুখ বুজে সহ্য করতে হয়। দেখবি একদিন আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। না রে সই, কোনোদিনই আর কিচ্ছু ঠিক হবে না। আমি যে কোনোদিনও মা হতে পারবো না রে, কোনোদিনও না। আমার স্বামী আরেকটা বিয়ে করবেন বলেছেন, তখন কি হবে আমার বলতে পারিস? বাবার বাড়িতেও বা কোন মুখেই যাব? তখন মরণ ছাড়া আমার আর কোনো গতি নেই রে। শোন, আমি তোকে একটা উপায় বলছি, তবে তুই করতে পারবি কি না আমি জানি না। কি উপায় সই? তুই বল আমাকে, আমি সব পারবো। আমাদের গায়ের জঙ্গলের ভেতরে যে কালী মন্দিরটা আছে, সেখানে মানত করলে নাকি সব ইচ্ছে পূরণ হয়। পাশের গায়ের আমার এক দুঃসম্পর্কের বোনের কদিন আগেই ছেলে হয়েছে। সেই মেয়েটিও বন্ধা ছিল। মা কালীর কাছে মানত করে সেও মা হতে পেরেছে। তাই নাকি সই? তাহলে তাহলে আমিও করব। তুই যে আমার কত বড় উপকার করলি তা তুই জানিস না। কিন্তু সই, এক্ষেত্রে একটা সমস্যা আছে। সমস্যা? কিসের সমস্যা? কালী মায়ের আশীর্বাদে যদি কোনো বন্ধা নারীর সন্তান হয়, তবে তার প্রথম সন্তানকে মায়ের চরণে বিসর্জন দিতে হবে। না হলে কিন্তু সেই মেয়েটির পরিবারে চরম অভিশাপ নেমে আসবে। তুই কি পারবি? পারবি তুই? পারবো, আমি সব পারবো। আমি আর কিচ্ছু চাই না সই, আমি শুধু মা হতে চাই। এই বন্ধা অপবাদ থেকে মুক্তি পেতে চাই। আমি কালী মন্দিরে গিয়ে মায়ের কাছে মানত করব। বেশ, তবে তাই কর, কিন্তু মনে রাখিস প্রথম সন্তানকে কিন্তু
মায়ের কাছে বিসর্জন দিতে হবে। পরদিন ভোরে নিশিমালা স্নান সেরে শাড়ির আঁচলে একটি লাল সুতো বেঁধে মন্দিরের পথে রওনা হলো। তার চোখ দুটো ছিল অশ্রু সজল। মন্দিরের সিঁড়িতে বসে থাকা বৃদ্ধ পুরোহিতেরা তাকে দেখে একে অন্যের দিকে তাকালেন। নিশিমালা নত হয়ে কালী মায়ের চরণে প্রণাম করল। মা, তুমি তো নারী, তুমি তো মা, তুমি কি আমার যন্ত্রণা বুঝবে না? তুমি তো জানো আমি কেমন নিঃসঙ্গ, কতটা লাঞ্ছিতা। তোমার কৃপায় যদি সত্যি আমার কোল আলো হয়ে ওঠে, তাহলে কি আমার প্রথম সন্তান তোমার কাছে বিসর্জন দিতে হবে? মায়ের উত্তর মিলল না, শুধু মন্দিরের দ্বীপগুলো দপ করে জ্বলে উঠল। নিশিমালা সেদিন সেখানে বসেই মানত করল, তার গর্ভে যদি সন্তান আসে তবে সে প্রতি অমাবস্যায় মা কালীর পুজো করবে। মায়ের আশীর্বাদ বিফলে গেল না। 1 বছর ঘুরতে না ঘুরতে নিশিমালার কোল আলো করে এলো এক ফুটফুটে পুত্র সন্তান। গ্রামে আনন্দের বন্যা বয়ে গেল। শ্বশুর বাড়ির লোকেরা, যারা এক সময় তাকে অভিশপ্ত বলে দূরে ঠেলে দিয়েছিল, তারাই আজ স্নেহে আদরে ভরিয়ে তুলল। সারা বাড়িতে যেন এক উৎসব শুরু হলো। কিন্তু এই আনন্দের মাঝেও নিশিমালার মনে দুঃস্বপ্নের মতো একটা চিন্তা ঘুরপাক খাচ্ছিল। সে কিভাবে নিজের সন্তানকে বিসর্জন দেবে? একজন মা কি পারে নিজের রক্ত মাংসের সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে দিতে? সে নিজের শিশুর দিকে তাকিয়ে এক গভীর প্রতিজ্ঞা করল, না, সে কিছুতেই এই নিষ্ঠুর নিয়ম মেনে চলবে না। গ্রামের মন্দিরে একদল বৃদ্ধ নিত্যদিন কালী পুজো করতেন। তাদের কাছে দেবীর অঙ্গারময় রূপ ছিল ভীষণ পবিত্র, ভীষণ শক্তিশালী। একদিন তারা নিশিমালাকে ডেকে পাঠালেন। এবার তোমার সময় এসেছে, মা কালীর প্রতিশ্রুতি রক্ষা করো, রক্ষা করো মা। কিন্তু নিশিমালার গলা শুকিয়ে এলো। পুরোহিত বললেন, তোমার সন্তানকে বিসর্জন দিতে হবে। যদি তা না করো তবে দেবী রুষ্ট হবেন। শুধু তোমার পরিবার নয়, এই গোটা গ্রাম অভিশপ্ত হবে। পুরোহিতের চোখে কোনো মায়া ছিল না, ছিল কেবল এক কঠিন সংকল্প। নিশিমালা তাদের কোনো উত্তর দিল না, সোজা ফিরে এলো বাড়িতে। আর সেদিন রাতেই সে এক কঠিন সিদ্ধান্ত নিল। সে তার সন্তানকে নিয়ে পালাবে। কেউ যদি তাকে বাধা দেয় তবে সে মৃত্যুকেও ভয় পাবে না। অমাবস্যার রাতে চারিদিক ছিল ঘোর অন্ধকার। নিশিমালা সন্তানের মুখের দিকে তাকিয়ে একবার কেঁদে নিল। তারপর ধীরে ধীরে ঘরের দরজা খুলল। সন্তানটিকে বুকে জড়িয়ে নদীর ধারের দিকে হাঁটতে শুরু করল। সেই রাতে গ্রাম যেন নিঃশব্দে ঘুমিয়েছিল। শুধু দূরে একটা শিয়ালের ডাক শোনা যাচ্ছিল, কিন্তু বিপদ তার অপেক্ষায় ছিল। একজন প্রহরী নদীর ধারে দাঁড়িয়েছিল। সে দূর থেকে নিশিমালাকে দেখে সঙ্গে সঙ্গে গ্রামের মোড়লকে খবর দিল, আর কয়েক মিনিটের মধ্যেই লোকজন এসে তাকে ঘিরে ফেলল। তুই কোথায় যাচ্ছিস নিশিমালা? নিশিমালা কিছুই বলল না, তবু শক্ত করে তার সন্তানকে আঁকড়ে ধরে রইল। তাকে জোর করে কালী মন্দিরে নিয়ে যাওয়া হলো। নিশিমালা প্রাণপণে ছটফট করছিল, কাঁদছিল, গলা ফাটিয়ে সবাইকে অনুরোধ করছিল, কিন্তু কেউ তার কান্না শুনল না। সেই রাতে নিশিমালার সন্তানকে মায়ের চরণে বলি দেওয়া হলো। সন্তানকে নিজের চোখের সামনে রক্তাক্ত হতে দেখে নিশিমালার শরীরের সমস্ত শক্তি যেন শেষ হয়ে গেল। সে আর্তনাদ করে ছুটে গেল দেবী মায়ের মূর্তির কাছে। এ তোমরা
কিছুক্ষণ তাকিয়ে থাকলো দেবীর জল চোখের দিকে। তারপর ধীরে ধীরে এক হাতে তুলে নিল দেবীর হাতে থাকা খড়গটি। আর গ্রামবাসীরা কিছু বুঝে ওঠার আগেই সে নিজের গলায় সেই খড়গটা সবেগে চালিয়ে দিল। মুহূর্তের মধ্যেই নিশিমালার মুন্ডহীন দেহ রক্তে ভেসে মন্দিরের পাথরের মেঝেতে লুটিয়ে পড়ল। তবে সে মৃত্যুর আগে একটা কথা বলে গিয়েছিল, এই গ্রাম সে অভিশপ্ত করল। যারা ওই জঙ্গলে আসবে তারা কেউ আর ফিরে যেতে পারবে না। যারা যারা ওর সন্তানের মৃত্যু দেখেছে তাদের কাউকে সে ছাড়বে না। তারপর থেকেই একের পর এক গ্রামবাসী অদ্ভুতভাবে মারা যেতে লাগলো। কেউ জলে ডুবে, কেউ রহস্যময় জ্বরে, কেউ অজানা অন্ধকারে হারিয়ে গেল। যারা তার সন্তানকে বলে দিয়েছিল তারা একে একে ভয়ঙ্করভাবে মৃত্যুবরণ করল। এরপর থেকেই নিশিমালার প্রেতাত্মা নদীর ধারে ঘুরতে দেখা যায়। মাঝে মাঝে কাঁপা কাঁপা স্বরে কারোর কান্নাও শোনা যায়। আবার কোনো কোনো রাতে শোনা যেত শিশু কণ্ঠের মৃদু কান্নার শব্দ। গ্রামের লোকেরা ভয় পেয়ে জঙ্গলের ভেতরে সেই অভিশপ্ত কালী মন্দির বন্ধ করে দিল। বৃদ্ধ এতক্ষণ ধরে কাহিনীটা শুনিয়ে থামলেন। তার চোখের গভীরে ছিল আতঙ্ক আর অভিজ্ঞতার দগদগে ক্ষত। সৌরভ সেন এতক্ষণ মুখ গম্ভীর করে শুনছিলেন, কিন্তু এবার হঠাৎ যেন হো হো করে হেসে উঠলেন। তারপর বললেন, আরে মশাই, আজকের দিনে দাঁড়িয়ে সব ভূত প্রেত অভিশাপে কেউ বিশ্বাস করে? আপনারা আসলে কুসংস্কারের মধ্যে ডুবে আছেন। আচ্ছা ছাড়ুন, আপনার এসব অলৌকিক কাহিনী শুনে আমার সময়টাই শুধু শুধু নষ্ট হলো। ঠিক আছে, চলি। এই বলে সৌরভ সেন বৃদ্ধকে পেছনে ফেলে সোজা ক্যাম্পের দিকে রওনা দিলেন। তার মুখে হাসি ছিল, কিন্তু বৃদ্ধের চোখে সেই হাসি যেন একটা বিদ্রূপের মতো ঠেকল। সৌরভবাবু ঠিক করেছেন এর একটা শেষ দেখে ছাড়বেন। অগত্যা সেই রাতে নিঃশব্দে জঙ্গলের আঁধারে প্রবেশ করলেন তিনি। চাঁদের আবছা আলো বৃক্ষের পাতায় থমকে আছে। চারপাশটা নিস্তব্ধ, শুধু জঙ্গলের স্যাঁতস্যাঁতে বাতাস, দূর থেকে ভেসে আসা পেঁচার ডানা ঝাপটানোর শব্দ আর তার নিজের শ্বাসের ধুকপুকানি। তিনি বোধহয় বুঝতেও পেরেছিলেন এই পথে আসা নিরাপদ নয়। তবু কেন জানি না সেদিন একটা অজানা শক্তি যেন তাকে টেনে নিয়ে চলেছিল জঙ্গলের গভীরে, আরো গভীরে। পাতার উপর পড়া তার পায়ের চাপে এক একটা শুষ্ক শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল, কিন্তু হঠাৎই একটা অস্বাভাবিক অনুভূতি তার মেরুদণ্ড বেয়ে নামল। তাকে যেন কেউ একটা অনুসরণ করছে। থমকে দাঁড়ালেন তিনি। টর্চের আলোটা চারিদিকে ফেললেন। অন্ধকার গহ্বরের মতো গাছপালার মাঝে কিছুই চোখে পড়ল না। লতাগুল্মগুলো নিঃশব্দে দুলছিল, যেন বাতাসের ছোঁয়ায় নয়, বরং কোনো অদৃশ্য উপস্থিতির কারণে। কিন্তু কিছুই দেখতে না পেয়ে তিনি আবার এগোলেন। ঠিক তখনই যেন বাতাসটা ভারী হয়ে উঠল। শ্বাস নিতে একটা কষ্ট হচ্ছে। হঠাৎ দূর থেকে শূন্যে প্রতিধ্বনিত হলো একটা নারী কণ্ঠ। গভীর আর্তনাদে কাঁপতে থাকা একটা গলা। সৌরভ বাবুর সারা শরীর শীতল হয়ে গেল। এক চিলতে হিমশীতল আতঙ্ক তার স্নায়ুর মধ্যে প্রবাহিত হলো। পকেট থেকে পিস্তল বের করে কাঁপা কাঁপা গলায় চিৎকার করলেন, কে আছো? কে আছো এখানে? সামনে এসো, না হলে আমি গুলি চালাবো। কিন্তু উত্তর পেলেন
আরো ভয়ঙ্কর কিছু। সম্পূর্ণ নিস্তব্ধতা, এতটাই নিঃশব্দ যে তার নিজের হৃদস্পন্দনও মনে হচ্ছিল থেমে গিয়েছে। চারিদিকটা একবার ভালো করে দেখে নিয়ে তিনি আবার এগিয়ে চললেন। এবার মন্দিরের দিকে। সেখানে পৌঁছাতেই চোখ বড় হয়ে গেল তাঁর। হাঁড়ি কাঠের চারপাশে টাটকা রক্তের ছোপ, যেন কিছুক্ষণ আগেই এখানে কোনো বলি দেওয়া হয়েছে। বাতাসে আবার সেই নারী কণ্ঠ, এবার আরো তীক্ষ্ণ, আরো প্রতিশোধ স্পৃহায় ভরা। আমি কাউকে ছাড়ব না। যারা আমার সন্তানকে কেড়ে নিয়েছে তারা কেউ বাঁচবে না, কেউ না। এবার আর দেরি করলেন না সৌরভ বাবু, প্রাণপণে দৌড় দিলেন জঙ্গলের মধ্যে দিয়ে। তারপর নদীর তীরে পৌঁছে এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে পড়লেন। পর মুহূর্তেই তার চোখ বিস্ফারিত হয়ে গেল ভয় আর বিস্ময়ে। নদীর জলটা কয়লার মতো কালো হয়ে উঠেছে, আর তার উপরে অদৃশ্য এক শক্তি যেন ঢেউ তুলেছে, যেন নদী নিজেও সেই অলৌকিক ক্রোধের সাক্ষ্য দিচ্ছে। তিনি পালাতে চাইলেন, কিন্তু ঠিক তখনই তার পা কিছু একটা শক্ত শিকড়ের সাথে জড়িয়ে পড়ল। ভারসাম্য হারিয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লেন। কোনো মতে উঠে দাঁড়াতেই দেখলেন তার সামনে দাঁড়িয়ে আছে এক ছায়ামূর্তি, লম্বা কালো চাদরে ঢাকা অবয়ব, কোলে একটা শিশুর ছায়া সম অবয়ব, তার হাতে একটা জ্বলন্ত প্রদীপ। সৌরভ বাবুর সারা শরীর অবশ হয়ে গেল। ঠান্ডা শ্বাসের হিমেল স্পর্শ অনুভব করলেন গায়ে। তার কণ্ঠ স্তব্ধ হয়ে গেল। চোখের সামনে ধীরে ধীরে সেই ছায়া মূর্তি এগিয়ে আসতে লাগলো। তার মুখ দেখা যাচ্ছে না, কিন্তু এক অশরীরী ক্রোধের ঝাঁঝ ছড়িয়ে পড়েছে চারপাশে। চারপাশে সমস্ত কিছু নিস্তব্ধ হয়ে পড়ল, যেন সময় থমকে গেছে। সৌরভ বাবুর হৃদস্পন্দন এক মুহূর্তের জন্য থমকে গেল, এবং সেই মুহূর্তেই তিনি অনুভব করলেন এই রাত, এই অভিশপ্ত স্থান, এই ছায়ামূর্তি সবকিছুই এক মৃত্যুর ছায়ায় মোড়া। সৌরভ বাবুর হাত কাঁপছে। নিজের চশমাটা খুলে রুমালে মুছে আবার চোখে লাগালেন। চোখের দৃষ্টি পরিষ্কার হতেই তার সারা শরীর ঠান্ডা রক্তের স্রোতে শিহরিত হয়ে উঠল। সামনে দাঁড়ানো ছায়ামূর্তির কোলে যে শিশুটি রয়েছে তার মাথা নেই। মুন্ডহীন সেই ছোট্ট দেহ থেকে ফিনকি দিয়ে গরম রক্ত বেরিয়ে আসছে। শিরা উপশিরা কাঁপছে অসহ্য যন্ত্রণায়। আতঙ্কে তার মুখ দিয়ে অস্পষ্ট একটা চিৎকার বেরিয়ে এলো। কে তোমরা? আর পর মুহূর্তে নারী মূর্তির ঘোমটাটা হাওয়ায় উড়ে গেল। সৌরভ বাবুর অন্তরাত্মা যেন বেরিয়ে আসতে চাইল। সেও মুন্ডহীন, কালো শাড়ির ওপর চূর্ণ বিচূর্ণ গলা থেকে ফোয়ারার মতো রক্ত গড়িয়ে পড়ছে, আর দুটো হাত সামনে বাড়িয়ে আসছে তার দিকে। সৌরভ বাবু বুঝতে পারলেন এক মুহূর্ত দেরি করা মানে নিশ্চিত মৃত্যু। সমস্ত শক্তি একত্রিত করে তিনি দৌড়তে শুরু করলেন। পিছন থেকে ভেসে এলো নারী কণ্ঠের এক বিকট চিৎকার, যেন হাজার বছরের যন্ত্রণার সম্মিলিত আর্তনাদ। নিঃশ্বাস দ্রুততর হয়ে আসছে তার, কিন্তু থামা চলবে না। থামলেই শেষ, থামলেই শেষ, থামলেই শেষ। দৌড়ানোর সময় হঠাৎ চোখে পড়ল নদীর জলের দিকে, কিন্তু সেখানে জল নেই, শুধু টাটকা উষ্ণ লাল রক্তের স্রোত। চোখের সামনে সেই রক্ত কয়লার মতো কালো হয়ে উঠল। ফেনাইতো তরঙ্গ উঠতে লাগলো, যেন অন্ধকার কোনো অতল গহ্বর থেকে এক বিভীষিকাময় শক্তি তাকে গ্রাস করতে চাইছে। তবে সেদিন কোনো মতে প্রাণ হাতে নিয়ে তিনি ফিরে আসতে পেরেছিলেন। কিন্তু তার বিশ্বাস, যুক্তি, অবিশ্বাস সবকিছু যেন গভীর সমুদ্রের অতলে হারিয়ে গেল।
যে মানুষটা ভূত প্রেত অশরীরী কুসংস্কারকে কেবলই লোককথা বলে উড়িয়ে দিতেন, সেই রাতের পর থেকে তিনি আর আগের মতো রইলেন না। অসুস্থ হয়ে পড়লেন তীব্র জ্বরে, যেন শরীরের সমস্ত শক্তি নিঃশেষ হয়ে গেছে। সুস্থ হতে কয়েকদিন লেগে গেল, আর সুস্থ হয়ে তিনি এক কঠিন সিদ্ধান্ত নিলেন। জঙ্গলের সেই তদন্ত এখানেই শেষ। এরপর আর কখনো তিনি নিশিমালা নদীর ধারে যাননি। রাতে জঙ্গলের পথে আর পা রাখেননি, বা রাখার সাহস হয়নি তার। এভাবেই কেটে গেল 2 বছর। সবকিছু স্বাভাবিক হয়ে এলো, কিংবা বলা ভালো তিনি নিজেকে স্বাভাবিক রাখার ভান করলেন। কিন্তু অতীত কি সত্যি তাকে মুক্তি দিয়েছিল? একদিন আচমকাই বদলির আদেশ এলো, চলে যেতে হবে অন্যত্র। কিন্তু বিদায় নেওয়ার আগে একটা অদ্ভুত ইচ্ছা দানা বাঁধতে লাগলো মনে। একবার সেই অভিশপ্ত নদীর ধারে যেতে হবে। যেন কোনো একটা অদৃশ্য শক্তি তাকে টানছে, কিছু একটা তাকে সেখানে ফেরত নিয়ে যেতে চাইছে। সেই রাতে, ঠিক মধ্যরাতে, ঘুমের ভেতরেই তিনি শিহরণ অনুভব করলেন। ঘরের নিস্তব্ধতা ফাঁকি দিয়ে এলো একটা মৃদু নারী কণ্ঠ। সৌরভ বাবু, সৌরভ বাবু। সেই কণ্ঠস্বরে ছিল এক অচেনা মায়া, জন্য অপেক্ষা করছি। অথচ কোথাও যেন একটা ভয়াল আকর্ষণ আছে, এক অসহ্য যন্ত্রণা। অবচেতন মনে জলের গ্লাস নামিয়ে রেখে তিনি বিছানা ছাড়লেন। ধীর পায়ে এগোতে লাগলেন দরজার দিকে। বাইরে তখন রাত নিঝুম, কেবল দূর থেকে কোথাও শেয়ালের ডাক শোনা যাচ্ছে। সৌরভবাবু চলতে লাগলেন নিশিমালা নদীর পথ ধরে, যেন কোনো অজানা ঘোরে বন্দী হয়ে পড়েছেন তিনি। ওই অন্ধকারের মধ্যেই পথে তাকে দেখতে পায় এক যুবক, গ্রামেরই যুবক। রাতের আঁধারে পুলিশের পোশাক দেখে সে অবাক হয়ে ডাক দিল, পুলিশ সাহেব, এত রাতে কোথায় যাচ্ছেন? কিন্তু সৌরভবাবুর কানে কোনো আওয়াজ পৌঁছল না। তার দৃষ্টি তখন শূন্য, পায়ের গতিবেগ অব্যাহত। যুবক একরকম সন্দেহ করে তাকে অনুসরণ করল। নদীর একেবারে কাছাকাছি পৌঁছে যাওয়ার মুহূর্তে যুবকটি তার হাত ধরে টান দিল। আরে পুলিশ সাহেব, কোথায় যাচ্ছেন আপনি? ওদিকে যাবেন না, খুব বড় বিপদ হবে। হ্যাঁ হ্যাঁ, সৌরভবাবুর যেন ঘোরটা কাটল। স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ। দৃষ্টি ছড়িয়ে পড়ল চারপাশে। এত রাতে তিনি এখানে কি করছেন? কিভাবে এলেন? গলাটাও শুকিয়ে এসেছে তার। তিনি বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, আমি এখানে কি করে এলাম? আপনাকে নিশিমালা ডাকছিল। ভাগ্যিস আমি দেখে ফেলেছিলাম, না হলে কি যে হতো। ভগবান আপনাকে রক্ষা করেছেন। এখন আর দেরি না করে বাড়ি ফিরে যান। সৌরভবাবু কোনো কথা বললেন না, শুধু পা বাড়ালেন বাড়ির পথে। পরদিন সকালে আর দেরি না করে তিনি ঝড়খালি গ্রাম ছেড়ে নতুন বদলির জায়গায় চলে গেলেন। কেটে গেল বেশ কয়েক মাস। সৌরভবাবু তখন সুন্দরবনের এক প্রত্যন্ত গ্রামে কর্মরত। ঝড়খালি গ্রামের স্মৃতি প্রায় মুছে গেছে মন থেকে। বৈশাখের চূড়ান্ত দাবদাহে সমগ্র প্রকৃতি যেন দগ্ধ হয়ে উঠেছে। রাস্তাঘাটে ধুলো উঠছে, গরম বাতাসে মানুষ হাঁসফাঁস করছে। সৌরভবাবু তার নিজের অফিস রুমে বসে কিছু কাজ করছিলেন। আজও তার বারবার মনে পড়ে সেই ঝড়খালির জঙ্গলের কথা। চাইলেও ভুলতে পারেন না তিনি। ঝড়খালির জঙ্গলের অতৃপ্ত আত্মারা কি নিছকই লোককথার ভয়াবহ ছায়া, নাকি তারা সত্যি অতীতের অমোঘ অভিশাপ হয়ে সময়ের গহ্বরে বিচরণ করে? ইন্সপেক্টর সৌরভ সেন যুক্তিবাদী মানুষ ছিলেন। অলৌকিকতায় বিশ্বাস করতেন না। তার দৃঢ় যুক্তি ছিল
অন্ধবিশ্বাসের আড়ালে লুকিয়ে থাকা মানুষের লোভ, হিংসা আর অজ্ঞতা। কিন্তু সেদিন যখন বদলির আদেশ হাতে নিয়ে তার নতুন অফিসে বসেছিলেন, তখন যেন কোনো একটা অজানা অশরীরই তার উপস্থিতি জানান দিতে শুরু করেছিল। হঠাৎ করেই ঘরের বাতাসে কেমন একটা বিশ্রী দুর্গন্ধ ভেসে উঠল। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। টেবিলে রাখা নথিপত্রগুলো যেন অদৃশ্য কোনো শক্তির টানে উল্টে যেতে লাগল। দরজার কাছে আবছা কুয়াশার মতো ভেসে উঠল এক নারী অবয়ব, অগভীর, বিবর্ণ, অথচ তার দুটি চোখ দগ্ধ কাঠের মতো অন্ধকার আর নিঃসঙ্গ। সৌরভের হাত ঠান্ডা হয়ে গেল, রক্তের প্রবাহ থমকে দাঁড়ালো। কাঁপতে কাঁপতে সার্ভিস রিভলভারটা হাতে তুলে নিতেই সে শুনতে পায় সেই ভয়াল কণ্ঠস্বর। তুই পালাতে চেয়েছিলি তাই না? আমিও পালাতে চেয়েছিলাম। কণ্ঠটা এতটাই ঠান্ডা, এতটাই শূন্য, যেন কোনো দৌড় অতীতের খাদের ভিতর থেকে উঠে আসছে। আচমকাই কক্ষের তাপমাত্রা কমে গেল। দেয়াল জোড়া ঘড়ির কাঁটা থেমে গেল। বাতাসে ছড়িয়ে পড়ল জং ধরা রক্তের গন্ধ। সৌরভ ধীরে ধীরে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। মনে হচ্ছিল ঘরের কোনায় কিছু একটা দুলছে। হঠাৎই বিদ্যুতের ঝলকে দেখা গেল একটি শিশুর শুকিয়ে যাওয়া কঙ্কাল। চোখ দুটি নেই, অথচ সে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকেই। তার শের দ্বারা বরফের মতো ঠান্ডা হয়ে গেল। আমার সন্তানকে বাঁচাতে পারলি না, তুইও বাঁচবি না। এক মুহূর্তের জন্য যেন সময় থমকে গেল। সৌরভ অনুভব করলেন তার হাত পা অবশ হয়ে আসছে, যেন শরীরের রক্ত উল্টো পথে বইতে শুরু করেছে। চোখের সামনে আবছাভাবে ভেসে উঠল একটা দৃশ্য। ঝড়খালির সেই কালো রাত, কালী মন্দিরের বলির বেদি, কান্নায় ভেঙে পড়া এক মা। কিন্তু আশ্চর্যের বিষয়, সেই রাতে ওই ভিড়ের মাঝে দাঁড়িয়েছিল আর এক শিশু, একটা ছোট্ট ছেলে যার চোখ বিস্ফারিত, আতঙ্কিত। তার সামনে পুরোহিত খড়গ উঁচিয়ে ধরেছে, আর মায়ের কোল থেকে কেড়ে নেওয়া হচ্ছে শিশুটিকে। আর ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা সেই শিশুটি আর কেউ নয়, সে নিজেই। ভয়াবহ চিৎকারে ফেটে পড়ল সৌরভ। তার অস্তিত্বের প্রতিটি কোষ কেঁপে উঠল। সত্যিটা এতদিন তার চোখের আড়ালে ছিল, অথচ সেই অতৃপ্ত আত্মা এতদিন ধরে অপেক্ষা করছিল। সে শুধু তদন্ত করতে আসেনি, সে এসেছিল নিজের অতীতের কাছে, নিজের দোষের কাছে ফিরে যেতে। নিশিমালা বলেছিল, যারা যারা দাঁড়িয়ে তার এই মর্মান্তিক মৃত্যু দেখেছে, তার সন্তানের মর্মান্তিক মৃত্যু দেখেছে, তাদের কাউকে সে ছাড়বে না। এখন কি হবে? রিভলভার তুলল সৌরভ, কিন্তু আঙুল কাঁপছে। তার সামনে স্পষ্টভাবে ভেসে উঠেছে নিশিমালার মাথাবিহীন দেহটা। রক্তাক্ত খড়গ হাতে সে যেন এগিয়ে আসছে। বন্দুকের গুলি চলল একের পর এক। দরজার বাইরে দাঁড়িয়ে থাকা পুলিশরা দৌড়ে এলো। দরজা ভেঙে ভিতরে ঢুকলো, দেখল ততক্ষণে সব শেষ। সৌরভ সেনের নিথর দেহটা পড়ে আছে মেঝেতে। তার চোখ দুটি ফাঁকা, অথচ মুখে যেন একটা শীতল আতঙ্ক স্থায়ী হয়ে গেছে। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা ছিল, তার হাতে ধরা রিভলভারে একটাও গুলি খরচ হয়নি। পোস্টমর্টেম রিপোর্ট বেরোলো। হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে সৌরভ বাবুর। কিন্তু অফিসের অন্যান্য পুলিশ অফিসারদের মনে একটা অদ্ভুত অস্বস্তি কাজ করছিল। সৌরভ বাবু এতদিন যাই করুন না কেন, তিনি ছিলেন একজন সুস্থ চিরচিত্ত মানুষ। তাহলে এমনভাবে আকস্মিক মৃত্যু কেন? তদন্তের স্বার্থে তার অফিস কক্ষের সিসিটিভি ফুটেজ ঘেঁটে দেখা হলো। কম্পিউটারের পর্দায় ফুটেজ চালু হতেই ঘরের অন্ধকার কোণে একটা লাল টিমটিমে আলো জ্বলে উঠল।
প্রথম দিকে সবটাই স্বাভাবিক মনে হচ্ছিল। সৌরভবাবু চেয়ারে বসে আছেন, কিছু কাগজপত্র হাতে নিয়ে কি যেন ভাবছেন, কিন্তু কয়েক মুহূর্ত পর থেকেই তার অস্বাভাবিক আচরণ শুরু হলো। প্রথমে তিনি টেবিলের ওপর রাখা কাগজপত্রগুলোর দিকে তাকিয়ে রইলেন স্থির দৃষ্টিতে। তারপর আচমকা যেন কিছু একটা দেখতে পেয়ে আতঙ্কে চেয়ারের পেছনে সরে গেলেন। তার মুখে ফুটে উঠল একটা ভীত সন্ত্রস্ত অভিব্যক্তি। তারপরেই তিনি যেন পাগলের মতো আচরণ করতে শুরু করলেন। এদিক ওদিক ছুটতে লাগলেন, ফাঁকা দেয়ালের দিকে তাকিয়ে কিছু একটা বলতে লাগলেন, হাত দিয়ে যেন কাউকে প্রতিহত করার চেষ্টা করছেন। হঠাৎ নিজের মাথা ঝাঁকিয়ে বারবার টেবিলের ওপর আঘাত করতে শুরু করলেন। রক্ত গড়িয়ে পড়ল তার কপাল বেয়ে, কিন্তু তিনি থামলেন না, যেন কোনো এক ভয়ানক দৃশ্য তাকে আচ্ছন্ন করে ফেলেছে। তারপর আচমকা সার্ভিস রিভলভারটা হাতে তুলে নিলেন। আতঙ্কে কাঁপতে কাঁপতে ফাঁকা দেওয়ালের দিকে তাকিয়ে বন্দুক তাক করলেন। সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখা গেল তিনি ট্রিগার টিপছেন, কিন্তু বন্দুক থেকে একটাও গুলি বেরোচ্ছে না। সৌরভবাবু তখনও অন্ধের মতো এদিক ওদিক গুলি ছুঁড়তে লাগলেন। তার হাত কাঁপছে, তার চোখ বিস্ফারিত, যেন তিনি এমন কিছু দেখেছেন যা অন্য কেউ দেখতে পাচ্ছে না। আর শেষ মুহূর্তে তিনি হঠাৎ থমকে গেলেন। তার শরীরের সমস্ত শক্তি ফুরিয়ে গেল। ধপ করে মেঝের ওপর লুটিয়ে পড়লেন তিনি। আর ঠিক তখনই ঘরের একপাশে জানালার পর্দাটা কেমন যেন নড়ে উঠল। একটা ঝাপসা কিছু দেখা গেল সেই পর্দার আড়ালে। এমন সময় হঠাৎ স্ক্রিন ঝাপসা হয়ে যায়, আর কিছু দেখা যায় না। যারা সেই ফুটেজটি দেখল তাদের সকলের মনে কেবল একটাই প্রশ্ন ঘুরপাক খেতে লাগল, সত্যি কি তিনি নিজের ভয়েই মারা গিয়েছিলেন, নাকি কেউ অদৃশ্য শক্তির টানে তাকে টেনে নিয়ে গিয়েছিল? ঝড়খালির অভিশাপ শেষ হয়নি, বরং নতুন করে শুরু হলো। আজ রাতের পর হয়তো আরেকজন পৌঁছবে সেই ঝড়খালির জঙ্গলে, সত্য জানতে, অভিশাপের সমাধান খুঁজতে। কিন্তু নিশিমালা তার মুন্ডু হাতে নিয়ে প্রতীক্ষায় থাকবে। আর যখন বাতাস থেমে যাবে, অন্ধকার গভীর হবে, তখন কোথাও একটা ফিসফিসে কণ্ঠস্বর ভেসে উঠবে। শুনলেন ঝড়খালি জঙ্গলের প্রেতাত্মা। গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, যেমনটা গল্পের শুরুতে বলেছিলাম, আজকের গল্পের মধ্যে থেকে থাকছে একটি বিশেষ প্রশ্ন। আর সেই প্রশ্নটি হচ্ছে, আজকের গল্পের চরিত্র নিশিমালা কোন অস্ত্রের দ্বারা নিজেকে হত্যা করেছিল? খুবই সহজ একটা প্রশ্ন। ঝটপট আপনার নাম এবং আপনি কোন জায়গা থেকে গল্পটি শুনছেন সেটি মেনশন করে সঠিক উত্তর কমেন্টে লিখে জানান। আপনাদের মধ্যে থেকেই কয়েকটি নাম আমি বেছে নেব আগামী গল্পে ঘোষণা করার জন্য। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমাদের আগের এপিসোডে কারা কারা সঠিক উত্তর দিয়ে কমেন্ট করেছিলেন। রানাঘাট থেকে কমেন্ট করেছিলেন শিখা মল্লিক, মুম্বাই থেকে সোমনাথ, হাওড়া সাঁকরাইল থেকে মিনিশা, এছাড়া সঠিক উত্তর দিয়েছেন বিলাস, চাকদহ থেকে আরোহী মণ্ডল, রাজকোট থেকে রহমান, বাংলাদেশ থেকে মিস্টার রাজ, সাঁতরাগাছি থেকে মিঠুন, জলপাইগুড়ি থেকে মিতু, উত্তর 24 পরগনা বারাসাত থেকে সুকান্ত মাইতি। এছাড়া কমেন্ট করেছেন অমিত মণ্ডল, পশ্চিম মেদিনীপুর জেলার গোপীগঞ্জ থেকে আকাশ মান্না, নদিয়া বাতকুল্লা থেকে শুভঙ্কর, কাঁচরাপাড়া থেকে কৌশিক, অম্বিকা কালনা থেকে নিবেদিতা, নদিয়া থেকে অজয়, বারুইপুর থেকে শঙ্কর মণ্ডল, দক্ষিণ 24 পরগনা থেকে অরবিন্দু সামন্ত, ক্যানিং থেকে জাহাঙ্গীর, বারাসাত থেকে শুভ্রা পাল, পশ্চিম মেদিনীপুর থেকে মমতা, চাকদহ থেকে বৈশাখী, যাদবপুর থেকে সুমনা দাস, পূর্ব বর্ধমান জেলার নতুনহাট থেকে স্বরূপ সরকার, রানাঘাট থেকে সঙ্গীতা সরকার, ব্যারাকপুর থেকে রাজা, বেহালা চৌরাস্তা শিবরামপুর থেকে সায়নী মণ্ডল, হুগলি খানাকুল জগৎপুর থেকে সঞ্জু পণ্ডিত, হাওড়া দাসনগর কাশীপুর থেকে অশোক পান্ডা, খুলনা বাংলাদেশ থেকে চন্দন, আগরতলা ত্রিপুরা থেকে স্মিতা ভৌমিক, পশ্চিম মেদিনীপুর থেকে স্বপন বেরা, উত্তর 24 পরগনা
থেকে উমা মণ্ডল, হুগলি ধনিয়াখালী থেকে রাজু মণ্ডল, দক্ষিণ 24 পরগনা থেকে রিম্পা দাস, কলকাতা অপূর্বনগর থেকে বিল্টু বিশ্বাস, কলকাতা থেকে অভিজিৎ দাস, নদিয়া জেলার এলাঙ্গি থেকে বাবান দাস, রাজস্থান থেকে সালমান, তমলুক থেকে মিনা, দক্ষিণ 24 পরগনা থেকে সাইফুদ্দিন গোয়েন্দা এবং হাসানুর শেখ, বেহালা থেকে সঙ্গীতা বিশ্বাস, হাওড়া জেলার পঞ্চাল থেকে নাজমুল আক্তার ফনরিদার, শাওড়াফুলি থেকে তিস্তা সরকার, বারাসাত থেকে অনুরাগিনী, আসাম গুয়াহাটি থেকে নিকিতা, রাজবলহাট থেকে দীপঙ্কর সামন্ত। আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের গল্পগুলি মন দিয়ে শুনে সঠিক উত্তর কমেন্টে লেখার জন্য। আপনি যদি নিয়মিত ভৌতিক গল্প শুনতে ভালোবাসেন তাহলে আমাদের 3টি চ্যানেল গপ্পখোর, অল ডে সাসপেন্স এবং পিশাচ পর্ব অডিও স্টোরিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন এপিসোডের মধ্যে দিয়ে। তাহলে চলুন বিদায় নেওয়া যাক। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।